ভাষার সাথে তো আমাদের কোনো বিরোধ নেই। আমরা হয়তোবা ভাষার আন্দোলনের সময় উর্দুর সাথে আমাদের একটা উর্দু ভাষাভাষী মানুষের সাথে হয়তোবা একটা বিতর্ক তৈরি হয়েছিল, কিন্তু উর্দু ভাষার সাথে তো আমাদের কোনো বিতর্ক নেই। উর্দু ভাষা কি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রোমান্টিক ভাষা মনে করেন আপনি? এটা এটা আমি বারবার বলি যে শ্রেষ্ঠ, অন্যতম, সবচেয়ে বেশি, এই ধরনের শব্দগুলোকে আমি বরাবরই এড়িয়েছি। আবার বলি যে হর রঙ্গ বুয়ে গুল দিগারাস, প্রত্যেকটা ফুলের রং, রূপ, গন্ধ আলাদা। বাংলায় আপনি যখন পদাবলী পড়েন, এর সাথে বিস্ময়কর কবিতা পৃথিবীতে, এরকম বিস্ময়কর কবিতা লেখা হয়েছে পৃথিবীতে। আমি বলবো না যে আর কোথাও লেখা হয় না, আমি বলবো যে পৃথিবীতে লেখা হয়েছে, মানুষ লিখেছে। এটা কি বিস্ময়কর এক ব্যাপার। আর কোথাও লেখা হয়নি বললে আপনি আলাদা করে ফেললেন। আপনি বলুন যে পদাবলীর মতো জিনিস বাংলায় লেখা হয়েছে, এটা পৃথিবীতে একটা বিস্ময়কর ঘটনাগুলোর মধ্যে অন্যতম। সমস্ত মানুষের জন্য এটা একটা অন্যতম বিস্ময় সম্পদ। প্রত্যেক ভাষা নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক তেমনি উর্দু ভাষারও কিছু বৈশিষ্ট্য আছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। কবিতা তো আসলে যে কোনো ভাষার চূড়ান্ততম ফল, চূড়ান্ততম ফসল হচ্ছে যে কোনো ভাষার কবিতা। উর্দু ভাষায় যে কবিতাগুলো, সেগুলোর একটা অদ্ভুত রূপ আছে, যে রূপটা ওই ভাষাতে পাওয়া যায়, বাংলায় পাবেন না। বাংলায় যে রূপের কথা বললাম, সেটা পৃথিবীতে অন্য ভাষায় পাবেন না। এটাই তো বৈচিত্র্য, এটাই তো আনন্দ, যে এতগুলো ভাষা আছে বলেই পৃথিবী দেখার এতগুলো রূপ, এতগুলো চোখ, এতগুলো জানালা আমরা পাচ্ছি। আর এই যে কবিতার কথা বললেন আপনি, এটা তার একটা অন্যতম বৈশিষ্ট্য। অন্যান্য ভাষাতে যেমন আলাদা বৈশিষ্ট্য আছে, উর্দুতে এই প্রেম, উর্দুতে বিপ্লবের কথাও বলা হচ্ছে প্রেমের মধ্যে দিয়ে। মৃত্যু এখানে প্রেমের বাইরে নয়। সুফি কবিতার সমস্ত বৈশিষ্ট্য উর্দু এবং ফার্সি কবিতা ধারণ করে রয়েছে। আমি বলি যে বাংলায় যেমন বলে যে কানু বিনে গীত নাই, ঠিক তেমনি উর্দু ফার্সি কবিতা পড়লে আপনি বলবেন যে ফার্সি উর্দুতে ওই সুফি ভাবনা, জগৎকে ভালোবাসা, যেখানে প্রেম হচ্ছে একমাত্র হাতিয়ার পৃথিবীর সমস্ত বৈসাদৃশ্যের বিরুদ্ধে লড়াই করবার জন্য। উর্দু ফার্সি কবিতা পড়লে আপনি টের পাবেন যে প্রেমের কতটা শক্তি। এবং কানুবিনে গীত নাইয়ের মতো সুফি ভাবনা বোঝা ছাড়া উর্দু কবিতাও বোঝা যাবে না। ফলে যে সুফি ভাবনা, যে বিশাল জগৎটা, এই জগৎটাকে আত্মস্থ করে আছে উর্দু কবিতা বিশেষ করে। ওই জায়গা থেকে যদি বলেন হ্যাঁ, ওটাকে খুব স্থূল করে বললেই বলতে হবে যে উর্দু কাব্য খুব রোমান্টিক। কারণ আসলে সে সুফি ভাবনার মতো এত বিশাল একটা চিন্তার জগৎকে নিজের মতো ধারণ করে রেখেছে। প্রেম এবং ভালোবাসা, এই দুটাকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? প্রেম ভালোবাসা নিয়ে কথা বলতে যাওয়াটা আসলে অনেকটা, যাকে বলে আপনি রসমালাই খাওয়ার বদলে যদি রসমালাই নিয়ে কেমিক্যাল অ্যানালাইসিস করেন, ওটার মধ্যে রসমালাই স্বাদ খুঁজে পাবেন না। প্রেম ভালোবাসা নিয়ে কথা বলার মতো আসলে প্রেম ভালোবাসা অনুভবটা বোঝা যায় না। আর যে বোঝে, সে রসমালাই কেমিক্যাল অ্যানালাইসিস তার প্রয়োজন হয় না। আমারও এরকমই মনে হয় যে প্রেম ভালোবাসা নিয়ে কথা বলা যায়, তো একটা প্রেমের কবিতা লিখে ফেলা ভালো। খুবই ভালো বলেছেন। যেহেতু লেখার প্রসঙ্গে আসি, যে আপনি পেশা হিসাবে লেখাকে বেছে নিয়েছেন, লেখা আপনার পেশা, তাই তো? না, লেখা আপনার পেশা না। বাংলাদেশে যেখানে আমরা পরিচিত, আমরা জানি লেখক। হ্যাঁ, এইটাই তো খুবই দুঃখের ব্যাপার যে আমার যা ভালো লাগা তা আমার পেশা নয়। যা আমার পেশা, আমাদের সমাজে কয়জনের তা ভালো লাগা আমি জানি না। আপনি অভিনয় ভালোবাসেন, অভিনয়কে যখন আপনি পেশা নেবেন, সেই পেশার জগতের যে অভিনয়, সেখানে কী কী থাকে এটা অনেকেই জানেন। এবং সেই পেশার জগতের যে অভিনয়, তার সঙ্গে আর 8-10টা চাকরি ব্যবসার তো কোনো তফাৎ নেই। অর্থর যোগ আছে অবশ্যই, তাই না? তফাৎ নেই। ফলে আপনার ভালোবাসার অভিনয় আর পেশার অভিনয় দুটো এক না, কোনো মতেই এক না। এবং আপনার ওই পেশাকে যখন পেশা হিসেবে আপনি যখন আপনার ভালো লাগার কাজটাকে বেছে নেবেন, এই সমাজে অন্তত আপনার ভালো লাগাটা তিক্ততায় পর্যবসিত হওয়ার সমূহ সম্ভাবনা থেকে যায়। আর আমি পেশাগত জীবনে, পেশায় আমি লেখক নই, হতে পারিনি। বাংলাদেশে হওয়া
সম্ভব নয় বলেই আমার মনে হয়। আপনার প্রায় 48 বছর বয়স, যদি ভুল না করি। আপনি কি জীবনটাকে বুঝতে পেরেছেন? আপনার কোনো জীবনটা আসলে আপনার কাছে কি কোনো অর্থ দাঁড়িয়েছে আপনার কাছে এই 48 বছর বয়সে? জীবনটার অর্থ আছে কি না এটা তো একটা খুবই জটিল প্রশ্ন। যখন আপনি বলবেন যে অর্থ আছে কি না, সে অর্থ কি আগের থেকে দিয়ে দেওয়া কিছু? যদি আগের থেকে দিয়ে দেওয়া অর্থই আমরা জীবনের মধ্যে ধারণ করি, তাহলে তো এটা একটা দাসত্ব। অন্যের দেওয়া অর্থ আমি জীবনে তাকে ধারণ করছি অথবা বহন করছি ভারের মতো। জীবনটা বরং তার চাইতে এমন একটা প্রক্রিয়া যেখানে ক্রমাগত অর্থ সৃষ্টি করবার চেষ্টা করে যেতে হয়। তার অর্থ আছে নাকি অর্থ নেই, তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তাতে আপনি অর্থ সৃষ্টি করতে পারলেন কিনা আপনার নিজের জীবনের মধ্যে দিয়ে। এই যে চলমান চেষ্টা অর্থ সৃষ্টি করা, আমার কাছে আপাতত এইটাই জীবনের অর্থ। লেখালেখিটা আপনার কাছে কি আনন্দের নাকি কষ্টদায়ক, পরিশ্রমের? লেখা অসম্ভব কষ্টের কাজ, বিরক্তির কাজ, প্রচণ্ড পরিশ্রমের কাজ। এটা আপনাকে খইয়ে দেবে। প্রথমত আপনি যা লিখবেন, লিখে মনে হবে যে এটা আরও ভালো লেখা উচিত ছিল। লেখালেখি কোনো আনন্দের কাজ না। লেখাটা শেষ হওয়ার পর একটা আনন্দ হয়। লেখাটা যখন কেউ পড়ে ভালো জানায় মন্দ জানায়, তার চিন্তার জন্ম দিয়েছে, তার মাথার ভেতর কোনো কিছু একটা এগুলো বলে, তখন আনন্দ হয়। লেখা নিজে কোনো আনন্দের কাজ না, অসম্ভব বিরক্তির কাজ, পরিশ্রমের কাজ, খুব কষ্টের কাজ। কেন করেন? তারপর লিখি এই জন্য যে ওই যে বলেছিলাম, আমি টিকে থাকতে চাই না, বেঁচে থাকতে চাই। ওই যে বললাম অন্যের দিয়ে অর্থ নিয়ে জীবন কাটাতে চাই না, এটাও একটা গাধার ভার বহন করা। ওই যে বললাম জীবনের অর্থ আছে কিনা তার চেয়ে গুরুত্বপূর্ণ জীবনে অর্থ সৃষ্টি করার চেষ্টা করে যেতে পারলাম কিনা। এই কারণেই লিখি, এই কারণগুলোতেই লিখি। শেষ প্রশ্ন যদি করি, মানুষের মধ্যে আপনি আসলে কি দেখতে চান? কি আপনাকে আশাবাদী করে, আর কোন বিষয়টা মানুষের মধ্যে দেখলে আপনি হতাশ হন, আপনাকে ব্যথিত করে? আমি বলেছিলাম আগে যে মানুষের অপমানিত চোখ দেখতে ভালো লাগে না, অপমানিত দৃষ্টি দেখতে ভালো লাগে না। উচ্ছ্বসিত মানুষ, আনন্দিত মানুষ, যে আনন্দ লোক দেখানো নয়, যে আনন্দ ভাইরাল হওয়ার জন্য কৃত্রিম আনন্দ নয়, এরকম আনন্দিত মানুষের মুখ দেখতে ভালো লাগে। পিতামাতার কোলে আনন্দিত শিশুর যে চেহারা, আমার তো মনে হয় যে প্রতিটা মানুষের ইতিহাস হয়তো এদিকেই যাওয়া উচিত, যখন মানুষের নিজেকে প্রতি মুহূর্তে এরকম খোলসের ভেতর ঢুকিয়ে রাখতে হবে না, প্রতি মুহূর্তে অন্যের হাতে, অন্য মানুষের হাতে আক্রান্ত হওয়ার ভয়ে ভান করে ঘুরে বেড়াতে হবে না, টিকে থাকার জন্য তাকে বোঝাতে হবে না আমি সব পারি। ওই পর্ব যখন মানুষ পার হয়ে যাবে, আমার কেন যেন মনে হয় তখন প্রত্যেকটা মানুষের চোখে মুখে ওই শিশুর অভিব্যক্তিটাই একদিন বের হয়ে আসবে। কোনো একদিন যদি পৃথিবীতে এরকম মানুষ দেখা যায় যেখানে প্রত্যেকটা মানুষ আর কারোর দ্বারা আক্রান্ত হওয়ার ভয়ের প্রতি মুহূর্তে ভীত নয়, ঘুমের মধ্যেও সে এই আতঙ্কে তাড়া খেয়ে আর ঘুরে বেড়ায় না, যখন তার প্রত্যেকের মুখে সেই একটা অকৃত্রিম অভিব্যক্তি দেখা যাবে, হাসি দেখা যাবে, যে হাসির জন্ম হবে তার চারপাশের এমন একটা জগৎ থেকে, যে জগৎটা মানুষকে আর দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে না, সংকুচিত করে টুকরো টুকরো করে বিচ্ছিন্ন খণ্ডিত করে দিচ্ছে না, যে জগৎটা তাকে ফুলের মতো ফুটে উঠতে দিচ্ছে, বিকশিত হতে দিচ্ছে। সেই জগৎ মানুষের মুখে যে হাসির জন্ম দেবে, ওই হাসিটাই বোধহয় মানুষের ইতিহাসের লক্ষ্য হওয়া উচিত। জাভেদ ভাই, অনেকক্ষণ সময় দিয়েছেন, আপনাকে অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কথা বলার সুযোগ পাওয়াটা, যে কথা বেঁধে ধরে বলানো হয় না সে কথা বলার সুযোগ পাওয়াটাও একটা বড় দুর্লভ ব্যাপার। সুযোগটা দিলেন এর জন্য আপনাদেরকেও ধন্যবাদ।